প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। সেলিম আল দীন, রবীন্দ্রনাথ মোদের শিল্পে রয়, বাংলা নাট্যের জয়যাত্রা অনন্ত অক্ষয়, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব 2025। এই আয়োজনে আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথের কাব্যনাট্য চিত্রাঙ্গদা। নাটকটির নির্দেশনায় জাহিদ রিপন। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অরণ্য রেখা গ্রুপ আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 20 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী আবির আবদুল্লাহর একক আলোকচিত্র প্রদর্শনী ট্রাভেলিং রেইন। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। এটা কি হলো? আপনি আমার মারলেন কেন? আপনি কে? আমি এই হোস্টেলের নতুন খালা। আপনি আমার মারলেন কেন খালা? তুই বেয়াদবের মতো আমার পাশ দিয়া গান গাইতে গাইতে যাইতেছিলি, তোর থাপ্পড় দিব না তো কি করব? হ্যাঁ, আমি তো আপনার দেখি নাই, আমি তো আমার মতো করে গান গায়ে গায়ে যাইতেছিলাম। দেখা উচিত ছিল। নেক্সট টাইম থেকে আমার পাশ দিয়া যাওয়ার সময় ভদ্রভাবে যাবি, বুঝতে পারছিস? আপনি জানেন এই হোস্টেল আমার কত পাওয়ার, আপনার কোনো ধারণা আছে? তুই জানোস আমার কত ক্ষমতা? হ্যাঁ, রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। পরে এত করে বললাম যে এই গরমের মধ্যে বাজারে যাওয়ার দরকার নাই, এইখানকার গরমে ঠান্ডা মিলা তোর সর্দি জ্বর কাশি হয়ে যেতে পারে। তুই দেখুন, আচ্ছা, তুমি কি এখনো আমাকে সেই ছোট্ট রাজু মনে করো? কারণ আমি কি করেছি তুমি জানো? রুটির ফ্যাক্টরিতে থেকেছি, রুটি বিক্রি করেছি, রাস্তায় রাস্তায় পানি পর্যন্ত বিক্রি করেছি। সেই তুলনায় এখানে রাজার হালে আছে। এত কষ্ট করছিস? করেছি, এমনও দিন গিয়েছে না খেয়ে থেকেছি। 25 বছর আগের জীবন কি ছিল সেটা তো তুমি জানো। হ্যাঁ, এটা তো বোঝাই যায়। তখনকার অবস্থা এখনকার অবস্থা তো ভিন্ন, তো ভাবনার বিষয়। তবে তোমার কষ্টের তুলনায় সেই কষ্ট কিছুই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার কাছে মনে হয় আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটি আর্ট সেমিনার হতে চলেছে আজকে ঠিক সকাল 11:30 যেটা হবে চারুকলা অনুষদের উসমান জামান মিলনায়তনে। আপনার নিজের শিল্পী জীবনের যে জার্নি, সেই জার্নিটা বলবেন আপনি গল্প আকারে। একটু জানতে চাইবো যে কেমন লাগছে ঠিক এখন এই মুহূর্তে। আসলে আমি খুবই এক্সাইটেড, কারণটা হচ্ছে যে আমি এই ধরনের প্রোগ্রামে জয়েন করেছি অনেক বেশি ইউরোপে এবং চায়নাতে। যখন আমি স্টাডি করেছিলাম চায়নাতেও আমি রেগুলারই সেমিনারে জয়েন করেছি এবং আমি সেমিনার দিয়েছি। সো এখানে বাংলাদেশে ফার্স্ট টাইম এটা, এবং আমার মনে হয় যে আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে খুব কম সেমিনার অ্যারেঞ্জ করা হয়, যেটা আসলে স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি তখনই অনেক আগে থেকে ভাবলাম যে হ্যাঁ, আমাদের এখানে একটা করা উচিত। তারপরে অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্ট প্রাচ্যকলা বিভাগের যে প্রধান চেয়ারম্যান, উনি আমাকে ইনভাইট করেছে যে তুমি এরকম একটা আমাদের এখানে একটা করতে পারো, ইন্সপায়ার করেছেন জিট। এবং এই পুরো প্রোগ্রামের অর্গানাইজড হচ্ছে আমার প্রাচ্যকলা ডিপার্টমেন্ট। বাহ, চমৎকার। আমার শিল্পের আত্মকথন এই শিরোনামে সেমিনারটা হতে চলেছে।
মূলত আসলে আমাদের শিল্পী জীবনটা তো অনেক আগে থেকে শুরু হয়। যখন থেকে আমরা আসলে শিল্পী হয়ে উঠিনি, যখন থেকে আমরা ছবি আঁকতে শিখিনি, তারও অনেক আগে থেকে কিন্তু আমাদের শৈল্পিক যে চিন্তা ভাবনা সেই জায়গাটা শুরু হয়। আপনার এই গল্পটা বলবার যে ধরন সেটা কেমন থাকবে পুরো সেমিনারে? আসলে যারা আমরা চিত্রশিল্পী তাদের পুরো জীবনটা একটা জার্নির মধ্যে দিয়ে যায়, সবারই ইন্ডিভিজুয়াল ভাবে এক এক রকম। তো আমাদেরটা আমরা খুব রিয়েলাইজ করি যে আমাদের যে পার্সোনাল লাইফের সাথে আমাদের যে কর্ম, আমাদের যে শিল্প, সেটার একটা আত্মার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এই যে একটা জার্নি বিশাল একটা, আমার ফার্স্ট থেকে যখন আমি প্রাচ্যকলাই বা চারুকলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন যে এনভায়রনমেন্ট আমি বা এক্সপিরিয়েন্স আমার ছিল, আমি এখান থেকে এমএফএ বিএফএ এমএফএ কমপ্লিট করে যখন চায়নাতে গিয়েছি আবার প্রফেশনাল মাস্টার্সের জন্য, তখন ওইখানকার যে এনভায়রনমেন্ট, প্লাস এখন আমি ইউরোপে ম্যাক্সিমাম সময় আমার থাকা হচ্ছে আমার স্টাডি পারপাস এবং আমার বিভিন্ন ধরনের এক্সিবিশন পারপাস। এই যে বিশাল এক জার্নি, সেই জার্নির যে আমার এক্সপিরিয়েন্স, সেটাই মূলত আমি আলোচনা করব বা আমার পেইন্টিং এর মাধ্যমে আমি দর্শকদের সাথে শেয়ার করব আসলে। আচ্ছা, আপনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগে লেখাপড়া করেছেন যেমনটি বলছিলেন, এবং পরবর্তীতে আপনি চাইনিজ আর্ট নিয়ে লেখাপড়া করেছেন। কেন চাইনিজ আর্ট? এটার প্রতি ইন্টারেস্টটা কেন তৈরি হলো? তার কারণ হচ্ছে যে চায়নার আসলে শিল্প অনেক প্রাচীন, সবচেয়ে প্রাচীন যেটা বলা হয় আর কি। তো সেক্ষেত্রে যে আমাদের প্রাচ্য রীতির কাজ, প্রাচ্য দেশীয় শিল্পকলার সাথে চাইনিজ শিল্পকলার একটা সম্পর্ক আছে। অনেক কিছুর মিল, যেমন হচ্ছে স্বচ্ছ কালার, একটা রেখার সূক্ষ্মতা, তারপরে হচ্ছে সাবজেক্টের বিষয়ের দিক থেকে, তারপরে হচ্ছে অনেক দিক থেকে আসলে রিলেটেড। যেমন আমাদের প্রাচ্যকলার একটা পার্টও কিন্তু চাইনিজ চিত্রকলা, যেমন মুঘল চিত্রকলা, ভারতীয় উপমহাদেশে মুঘল চিত্রকলা, এরকম ভাবে চাইনিজ চিত্রকলা। তো এই জন্যই মূলত আমার চাইনিজ চিত্রকলা নিয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করা আর কি। কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কি? আমি ডেফিনেটলি আমার ডিপার্টমেন্টের যে প্রফেসর ডক্টর আব্দুল সাত্তার, নাসরিন বেগম এবং পরবর্তীতে যারা এসেছেন, যারা খুব ভালো কাজ করছেন, আমাদের আইডল, আমাদের সেই প্রাচ্য রীতির পরিপূর্ণ একজন শিল্পী, ওনাদের কাছ থেকে আমি বেশি ইন্সপিরেশন হয়েছি আর কি, নিয়েছি। আচ্ছা, আমার শিল্পের আত্মকথন আজকে যেটা 11:30 করতে চলেছেন আপনি, আপনার শিল্পী জীবনের যে ভাবনা, যে উপস্থাপনের চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আজকের আয়োজনে কারা উপস্থিত থাকবেন গেস্ট হিসেবে? আচ্ছা, আমার শিল্পের অন্তর্কথন, আমার বিষয়বস্তু তো এটার আমার যে শিল্পকর্মের আমার যে একটা বক্তব্য, সেটাই মূলত ধরা হচ্ছে আর কি, আমি উপস্থাপন করব। তো এটাতে এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর আব্দুল সাত্তার, অনারারি অধ্যাপক, প্রাচ্যকলা বিভাগ, এবং উনি লেখক, প্রচুর পরিমাণে বই লিখেছেন শিল্পকলা নিয়ে। উপস্থিত থাকবেন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান গোপাল চন্দ্র ত্রিবেদী স্যার, থাকবেন চাইনিজ ডক্টর ইয়ং হুই, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর, এবং উপস্থিত থাকবেন আরো আমাদের ইসরাফিল রতন স্যার, উনি গ্রাফিক ডিজাইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, এবং থাকবেন আমাদের চারুকলা বিভাগের চারুকলা অনুষদের ডিন চঞ্চল স্যার আর কি। আচ্ছা, তো আরো অনেকেই থাকবেন, আমাদের আরো অনেকেই, শুভাকাঙ্ক্ষী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তারাও নিশ্চয়ই উপস্থিত থাকবেন। অনেকেই থাকবেন যারা আমার পেইন্টিং পছন্দ করে, যারা আমার অ্যাকচুয়ালি, আমি তো নাটকও বানাই, নাটকের অনেক দর্শক আসবেন, তারপরে অনেক আমাদের সাংবাদিক ভাই বোনেরা আসবেন, অনেকেই আসবেন। মোটামুটি ভালো একটা গ্যাদারিং হবে আশা করছি আর কি। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আর্ট সেমিনার খুব একটা আমরা হতে দেখি না, কেন হতে দেখি না, এবং এটার প্রয়োজনীয়তা আসলে কেন মনে হলো আপনার কাছে? এটার কেন দেখি না, আমাদের শিক্ষা ব্যবস্থাতে অনেক কিছু লেকিং আছে, যার জন্য আমরা পরবর্তীতে কিন্তু বিদেশে পড়াশোনার জন্য যাই, অনেকেই যাই। তো এখন আমাদের যে লেকিং গুলা, যে আমাদের সেমিনার, আর্ট সেমিনার বা আর্টিস্ট টক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু একটা আর্ট প্রজেক্ট এক একটা। হ্যাঁ, তো স্টাডি একটা পার্ট অ্যাকচুয়ালি। তো স্টুডেন্টদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে যে আমি আমার শিল্প উপস্থাপন কিভাবে করব, বা আমার যে একটা আর্টের জার্নি সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে যদি আমি খোলামেলা পরিবেশে আমি যদি আমাদের স্টুডেন্টদের উপস্থাপন করতে পারি, স্পেশালি স্টুডেন্টদের জন্য, অডিয়েন্সদের সাথে তো বটেই, তো সেটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য বিশাল এক সুযোগ হবে যে তাদের জীবনে সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু কাজে লাগবে। রাইট, সেটার জন্য যে যখন আমি একটা অ্যাসাইনমেন্ট দেই, সেটা কিন্তু ওরা কিন্তু এখান থেকে অ্যাসাইনমেন্ট করতে পারে, নিজেদের কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এই জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, আপনি তো আর্ট সেমিনারটাই করলেন, কিন্তু আপনি এর আগে আসলে আরো অনেক আর্ট এক্সিবিশন করেছেন। আপনি 11টি মতন সোলো এক্সিবিশনই করেছেন দেশে এবং দেশের বাইরে। আপনার কাছে কি কখনো মনে হচ্ছে কিনা যে আর্ট সেমিনারটার সাথে যদি একটা ছোট্ট করে এক্সিবিশন করা যায়? আমার এরকম আমি করেছি অ্যাকচুয়ালি। চায়নাতে আমি বিশাল বড় একটা আর্ট সেমিনার করেছিলাম, যার পাশাপাশি একটা আর্ট মিউজিয়াম ছিল, যেখানে আমার প্রায় 70টা ছবি এক্সিবিট হয়েছিল আর কি। অনেক তো তাহলে। অনেক, প্রচুর ছবি, প্রায় 100-র কাছাকাছি। সো আমার এই প্রজেক্টেও আমার মনে হয়েছিল যে আমার মনে হয় যে আমি একটা করি তার পাশাপাশি। পরে দেখলাম যে আমার ব্যস্ততা, তারপরে হচ্ছে গ্যালারির ম্যানেজমেন্ট, সবকিছু মিলিয়ে আপাতত আমি একটা প্রজেক্ট করি, সুন্দর মতো আমি একটা সেমিনার করাই, দেন হচ্ছে পরবর্তীতে আমি চিন্তা করব যে এক্সিবিশনটা বড় আকারে করা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, প্রথম সোলো আর্ট এক্সিবিশন মানে প্রথম সবকিছুর তো একটা আলাদা আবেদন থাকেই, কিন্তু সোলো এক্সিবিশন মানে একটা অনেক এক্সাইটমেন্টের ব্যাপার, অনেক নার্ভাসনেসের ব্যাপার আছে। সেটা প্রথম কবে হয়েছিল, কোথায়? আমার ফার্স্ট সোলো করেছিলাম আলিয়াস ফ্রাসেসে, আচ্ছা, এবং সেটা সম্ভবত 2010-এ। তারপর সেকেন্ডে করেছিলাম আলিয়াস ফ্রাসেসে, থার্ডটা করেছিলাম চারকোলাই, তারপরে আবার আলিয়াস ফ্রাসেসে, তারপর করেছিলাম চিত্রকে। বাংলাদেশে আমি 5টি সোলো করেছিলাম, আচ্ছা, আর বাকি 6টি করেছি বিদেশে। দেশের ভেতরে সোলো আর্ট এক্সিবিশন এবং দেশের বাহিরে, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? কোথা থেকে রেসপন্সটা সব থেকে বেশি ভালো পেয়েছেন আপনি? আসলে ব্যাপক পার্থক্য আছে। যেমন আমাদের দর্শকদের কথা যদি আমি বুঝি, যে আমাদের দেশে যখন আমি লাস্ট 17 করেছি আলিয়াস ফ্রাসেসে, আমার লাস্ট সোলো বাংলাদেশে, তখন অ্যাকচুয়ালি সব ধরনের দর্শক আসছে। একটা রিক্সাওয়ালা পর্যন্ত আমার পেন্টিং দেখতে আসছে, আমার সাধারণ যারা আসছে, এবং শিল্প সাহিত্যিক, আমার ফ্রেন্ড সার্কেল, সবাই অনেকেই আসছে, অনেক গ্যাদারিংটা হয়েছে আর কি। তো বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আমার কাজে লেগেছে। আর বিদেশে অ্যাকচুয়ালি মানে আমি ওইরকম তো পাবো না, বাট গুটি সংখ্যক পার্সন বা ওইভাবে একদম সর্বসাধারণ যে চলে আসে ওরকম না, কিন্তু যেটা আমাদের দেশে আছে। সো দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য আসলে বোঝা যায়। আচ্ছা, আর্ট ক্রিটিক বলে তো একটা ব্যাপার থাকে, মানে বাংলাদেশে যদি আর্ট ক্রিটিকের সংখ্যা আমরা চিন্তা করতে যাই, সেই তুলনায় কিন্তু অনেকটা কম। তো সেই জায়গা থেকে তারা আসলে কতটুকু জাস্টিফাই করতে পারে, বা তাদের অবজারভেশনগুলো, তাদের যে আপনাকে দেওয়া ফিডব্যাকগুলো, সেগুলো আসলে আপনাকে কতখানি হেল্প করে? যেটা হয়েছে, যেহেতু আমি অনেক সোলো করেছি দেশের বাইরে, লন্ডনে করেছি লাস্ট, তারপরে হচ্ছে ইটালি ফ্লোরেন্সে করেছি, চায়নাতে করেছি, অনেক জায়গাতে সোলো করেছি, আর গ্রুপ তো প্রচুর পরিমাণে করেছি। তো এখন যেই আমার এক্সপিরিয়েন্সটা আমি যেটা দেখলাম, যে ইউরোপে কিন্তু আর্ট ক্রিটিক নিজেই হয়, একজন পেইন্টার বা একজন শিল্পী নিজেই তার পেইন্টিং এর আর্ট ক্রিটিক। বাট আমাদের দেশে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আর্ট ক্রিটিক আরেকজন থাকে, সেটা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্টের হতে পারে, বাংলা ডিপার্টমেন্টের হতে পারে, সমাজ বিজ্ঞান বিভাগের হতে পারে। তো আমার কথা হচ্ছে যে আমি একজন আর্টিস্ট, ছবি আমি আঁকি, তো আমার যে সেন্স অথবা আমার যে থিম বা আমার যে অন্তর্কথন, আমার শিল্পের অন্তর্কথন সম্পর্কে আমার চেয়ে ভালো একটা আর্ট ক্রিটিকে কিভাবে বলতে পারবে? আমার তো মনে হয় যে নিজেই করা উচিত আর্ট ক্রিটিকের বিষয়টা। তো আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না যে আমার আর্ট ক্রিটিক আলাদাভাবে লাগবে। ডেফিনেটলি তারা যারা আর্ট ক্রিটিক আছেন তাদের প্রতি আমি সম্মানের সাথে আমি দেখি বা বলতে চাই যে ওনারা অনেক কিছু নিয়ে গবেষণা করেন বা অনেক বিষয় সম্পর্কে জাস্টিফাই করেন। বাট একজন শিল্পী যখন ছবি আঁকেন, আমি ধরেন SM সুলতান, তার ছবি সম্পর্কে তার চেয়ে ভালো কেউ কি বলতে পারবে? আমরা কি পারবো? সেটা তো সম্ভব না। সো বাইরের বিষয়টা আমি দেখেছি যে শিল্পী নিজেই তার আর্ট ক্রিটিক, এবং এটা আমাদের দেশে হওয়া উচিত আমি মনে করি। চমৎকার করে বললেন কথাগুলো। গ্যালারি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন আর্টিস্টকে সামনে আনতে, মানে ফ্রন্ট লাইনে আনতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যে কটা গ্যালারি রয়েছে, তাদের ভূমিকাগুলো আসলে কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমি যখন প্রথম সোলো করেছিলাম বা প্রথম গ্রুপ এক্সিবিশন করেছিলাম, আমি খুবই ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম যে আমাকে চান্স দিবি কি না, বা নতুন যখন কোনো আর্টিস্ট ফার্স্ট সোলো করতে চাই, তখন কিন্তু তারা বেশি ইন্সপিরেশন পায় না বা স্কোপ বেশি একটা পায় না। যারা সিনিয়র তাদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এটা অনেক রিলেটেড, আসলে এটা বিজনেস রিলেটেড আমি বলবো। তারপরে হচ্ছে পরিচিতির একটা বিষয়বস্তু আছে, যে আমাদের গ্যালারিতে যদি নতুনদের দিই, আমাদের গ্যালারি যদি আবার ডাল বা একটু যদি পিছনে পড়ে যায়, এই ধরনের চিন্তা ভাবনাগুলো থাকে অনেক গ্যালারির। তবে আমি মনে করি যে অবশ্যই শিল্পীদের প্রথম থেকেই সুযোগ দেওয়া উচিত। যেমন একটা গ্যালারিতে যদি বছরে 10টা এক্সিবিশন হয়, তো তার মধ্যে মিনিমাম 3টা তো জুনিয়রদের দেওয়া উচিত,
যারা নবীন শিল্পী, হ্যাঁ, আর বাকিগুলো প্রবীণ শিল্পীদের জন্য আমার কাছে রাখা মনে হয় উচিত। বাংলাদেশে সেই অপরচুনিটিটা বেশ তৈরি হয়েছে, কিন্তু হচ্ছে, আগের থেকে বেটার হচ্ছে, অনেক better, আমি হ্যাঁ। মনে করি যে হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা গ্যালারি কিন্তু একটা শিল্পীকে প্রেজেন্ট বা সাপোর্ট দেওয়ার বিশাল একটা ক্ষেত্র, এটা অনেক ইম্পর্টেন্ট আসলে আমি মনে করি। আপনি ইউডা চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আছেন, পেইন্টিং বিভাগে। তো সেখানে নতুন স্টুডেন্ট যারা আসে, মানে নিশ্চয়ই ওদেরকে দেখলে আপনার নিজের স্টুডেন্ট লাইফের কথা অনেক মনে পড়ে যায়। তাদের আসলে আগ্রহের জায়গাটা কেমন, তাদের মধ্যে ডেডিকেশন? কারণ একজন শিল্পী হবার জন্য সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ডেডিকেশন আর পেশেন্স, সেটা তাদের মধ্যে আছে কিনা? আমি তো অ্যাকচুয়ালি এখন সহকারী অধ্যাপক 7 বছর আমার হয়ে গেছে অলরেডি ইউনিভার্সিটিতে। তো এখন আমার এই দিকেও আমার বিশাল একটা এক্সপিরিয়েন্স আছে, যে আমি দেখলাম যে এখনকার যারা স্টুডেন্ট বা ফাইন আর্টস নিয়ে পড়ছে তারা কিন্তু অন্যান্য বিষয়ের মতোই গুরুত্ব সহকারে পড়ছে এবং সিরিয়াসলি পড়ছে, যে হ্যাঁ এটাও একটা ভালো সাবজেক্ট। এবং আগে যেমন ছিল, আমার মনে হয় যে এখন কিন্তু আমাদের চারুকলার একটা ভালো ফিউচার আছে, যেমন আমরা অনেক কিছু করার স্কোপ আছে, বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, টিচিং প্রফেশনে আসতেছে, আরো বিভিন্ন ধরনের স্কোপ আছে। সো আমার মনে হয় যে তারা খুব সিরিয়াসলি এখন কাজটা করে, আমি পাই। এখনকার স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন বেশি, যদিও এখন আমাদের সময় ছিল, আমরা কিন্তু আমাদের সময় কম্পিটিশন যেরকমই ছিল, মানে অনেক কিছুই হাতের মুঠে ছিল না, বাট এখন তো সবকিছু একটা অ্যাসাইনমেন্টে যদি করে সে গুগলে পেয়ে যাচ্ছে বা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছে। আমরা যখন ছিলাম লাইব্রেরিতে বসে থাকতাম, চারুকলা লাইব্রেরিতে সন্ধ্যা পর্যন্ত আমরা নোট করতাম, তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে। এই সহজ লভ্যটা আমার কাছে নেগেটিভ আমি বলবো, কারণ আমি যখন থিওরি ক্লাস নেই তখন কিন্তু আমি ওদেরকে বলি যে আমার স্টাডি করতে হবে। আমি যতই রেডিমেড পাই না কেন, যে আমি একটা নোটের সাথে আরেকটা নোট যদি মিলে আমি তোমাদেরকে নাম্বার দিব না, হাতে লিখতে হবে, হাতে লিখলে কি হবে, আমার স্টাডিটা হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমি বেশি প্রায়োরিটি দিই, এবং আমি মনে করি যে হ্যাঁ এখন সবাই অনেক সিরিয়াস আমাদের এই পেইন্টিং বিষয়টা নিয়ে। জি, ইন্টারন্যাশনালি ফাইন আর্টসের যে একাডেমিক কারিকুলাম এবং আমাদের দেশে ফাইন আর্টসের যে একাডেমিক কারিকুলাম, ওই জায়গাতে আসলে কোথাও চেঞ্জ আনলে আরো বেটার করা যায় কিনা, এরকম কিছু মনে করছেন? আমি যখন লাস্ট স্টাডি করে আসছি চায়নাতে, তো তখন আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ের সাথে মডিউল অ্যাসাইনমেন্ট ছিল, এবং প্রত্যেকটা বিষয় আমি যখন প্রেজেন্ট করব তখন কিন্তু একটা সাবমিশনের একটা ডেট দেওয়া হতো, যেটাতে আমি আমার কাজ সম্পর্কে প্রজেক্টরে আমার এক্সপ্লেইন করতে হবে। সামনে 50 জন স্টুডেন্ট থাকবে, 2 জন প্রফেসর থাকবে, সেই ক্ষেত্রগুলো আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা বিষয় এরকম ভাবে ইম্পর্টেন্স যদি দেই, আমার মনে হয় যে আমরা অনেক ভালো করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিলেবাস চেঞ্জ করতে হবে। আমাদের যে আগের যে মান্দাত্তা আমলের যে সিলেবাস, এটা এখনো চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে, আমাদের ইউডাতে চলছে, সান্তা মারিয়ামে চলছে। এই যে একটা সিলেবাস যেটা চলছে, সেটা কিন্তু আধুনিকায়ন খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা পারি, খুব জটিলতা আছে। আমি পার্সোনালি কিন্তু অনেক ট্রাই করছি যে আমাদের সিলেবাসটা ফাইন আর্টসে চেঞ্জ করার জন্য, কারণ যেটা আমাদের দরকার না, যেটা আমাদের বেশি দরকার, ইম্পর্টেন্ট, সেটা আমাদের নিয়ে আসতে হবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার মনে গভর্নমেন্টের খুব বেশি একটু নজর দেওয়া উচিত। যদি আমরা স্টাডিতে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চাই, তবে আমাদের এই সিলেবাস চেঞ্জ করতে হবে ডেফিনেটলি। আপনার শিল্পী জীবনের সবথেকে বড় আদর্শ কে ছিলেন? ডেফিনেটলি আমার বাবা ছিলেন, খুব আদর্শ একটা মানুষ, যিনি হচ্ছে সেনা চিকিৎসক ছিলেন আমার বাবা, এবং অসম্ভব ধরনের সৎ একটা পার্সন, একটা মানুষ, যে আসলে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম, অনেক কিছু শিখেছি। অনেক কিছু বলতে কি শিখেছেন যেটা এখন মনে হয় যে অনেক কিছুর মধ্যে তার হচ্ছে যে ডিসিপ্লিন, যেহেতু সে আর্মিতে ছিলেন, হ্যাঁ, নিয়মতান্ত্রিক একটা জীবন যাপন, হ্যাঁ, যে টাইম যেখানে যে শিডিউল ছিল, সেই টাইমের 30 মিনিট আগে গিয়ে আব্বা হচ্ছে বসে থাকতো, বাবা আব্বা সেই প্রত্যেকটা বিষয় সেইভাবে মেনটেন করেছে। তার প্রচন্ড রকম পরিপাটি, তার যে খাবারের বিষয়, তার এভরিথিং, মানে সে আমার কাছে একজন আইডল, আমার লাইফের একজন আইডল অ্যাকচুয়ালি। চমৎকার চমৎকার। আসলে বাবা যদি আদর্শ হয় তাহলে আমার কাছে মনে হয় অন্য কোনো দিকে তাকাতেই হয় না। পৃথিবীর যত সফল ব্যক্তিত্বই আসুক না কেন সামনে, সেটা খুব ম্লান লাগে। আপনার নির্মাণের প্রতি একটা আগ্রহ আছে এবং বেশ কিছু আমরা আপনার কাছ থেকে নাটক পেয়েছি। তো কি ভাবছেন ভবিষ্যৎটা, চলচ্চিত্রে আমরা আপনাকে পাবো কিনা নির্মাণ? আমি আসলে নির্মাণ অনেক আগে শুরু করেছি, যখন হয়তো বা আমি বিশ্ববিদ্যালয়ের শেষ করেছি মাত্র 2014 সালে আমি স্টার্ট করেছিলাম আমার প্রথম নাটক অসমাপ্ত দিয়ে, যেটার আমি স্ক্রিপ্ট, গল্প এবং ডিরেকশন সবই ছিল আমার। তো সেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল।
তো তখন আমি ভালো ফিডব্যাক পেয়েছিলাম, তখন আমি দুর্দান্ত বিজি, মানে আমি আমার স্টাডি শেষ, তারপরে নতুন একটা গভর্নমেন্টের স্কলারশিপ পাওয়ার জন্য যেই স্টাডি করা, সেই মুহূর্তে আমি ছিলাম। তখন আমি একটা নাটক মেকিং করে টিভিতে নেওয়ার উপরে আমি চলে গিয়েছি বাইরে গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে 3 বছরের জন্য। কিন্তু মাঝখানে আবার প্রতি 6 মাস পর পরে শেষে মেকিং করেছি, অনেকগুলো নাটক আমি বানিয়েছি 70 পর্যন্ত রেগুলার, তারপরে আবার গ্যাপ, আবার আমি 18-এ এবং লাস্ট আমি 23-তে আমি নাটক বানাইছি। এখন আমি প্রিপারেশন নিচ্ছি, অলরেডি স্ক্রিপ্ট রেডি, আমার 2টা নাটকের আমি কাজে হাত দিব খুব রিসেন্টলি। সামনে অস্ট্রেলিয়া যাচ্ছি, অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমি আবার রেগুলার নাটক করব। আর আসলে নাটকের বিষয়ে তো অনেক কিছু চেঞ্জ, লাস্ট 12 ইয়ার্সে অনেক কিছু চেঞ্জ। তো আমি আসলে সেই আগের যে একটা পরিবেশ সেটাও পেয়েছি, আবার নতুনদের পরিবেশটাও পেয়েছি। আমি ওই সময় নিশু ভাই ওনাদেরকে নিয়েও কাজ করেছি, এখনকার যারা খাইরুল বাশার হিমি তাদেরকে নিয়েও কাজ করেছি আমি। সো এটা ব্যালেন্স আমি করি অ্যাকচুয়ালি, মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি এটা করে ট্রাই করি। আর ভবিষ্যতে আমি ফিল্মের বিষয়টা কি, আমি আসলে আমি এই মেকিং নিয়ে অনেক স্টাডি করছি পার্সোনালি। তো আমি চাই যে আমি পরিপূর্ণভাবে প্রিপেয়ার হয়ে তারপরে হচ্ছে ফিল্মের বিষয়টা নিয়ে আমি ভাববো। আপাতত আমি নাটক বা বড়জোর ওটিটি প্ল্যাটফর্মে আমি যাওয়ার চেষ্টা করব আমার ভালো কাজ নিয়ে আর কি। আপনি এই যে কখনো কখনো দেশে থাকছেন, আবার দেশের বাইরে যাচ্ছেন, আবার কামব্যাক করছেন, এই যে বারবার আসা যাওয়া করাটা, মানে এই যে রেগুলার লাইফটা হ্যাম্পার হয় কিনা এটাতে? না, আমার মোটেও হ্যাম্পার হয় না, বরং আমার জন্য আরো ডেভেলপ হয়। কারণ হচ্ছে যে আমি কিন্তু যাচ্ছি কাজে, ট্রাভেলের জন্য তো খুব বেশি না, যদিও আমি খুব ট্রাভেল লাভার। সো আমি কিন্তু যেমন আমি অস্ট্রেলিয়া যাচ্ছি মেলবোর্ন সিটিতে আমাদের গ্রুপ আর্ট এক্সিবিশনে, তো সেখানে আমি কিছু কিছু মিউজিয়াম ঘুরবো, আর্ট গ্যালারি ঘুরবো, আবার আমাদের এক্সিবিশন আছে এখানে। দেন হচ্ছে আমি আবার অক্টোবরে ইটালিতে যাচ্ছি, ইতালিতে আমি স্টাডিও করছি অ্যাকচুয়ালি। তো সব মিলিয়ে কিন্তু আমি ওই আমার স্টাডি বা আমার লাইফ জার্নির সাথে আছি। সো এটা হ্যাম্পার না, আমার মধ্যে আমার এটা প্লাস পয়েন্ট হচ্ছে, ডেভেলপ হচ্ছে আমার লাইফটা, আমি মনে করি। দারুণ। আসলে একজন মানুষ যখন কোনো কাজ জেনে বুঝে করতে চায়, সেই জায়গাটাতে আমরা যখন গল্পগুলো শুনি আমরা ভীষণ রকমভাবে ইন্সপায়ার্ড হই। আপনার গল্পগুলো তেমন। নিঃসন্দেহে খুব ভালো থাকুন, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ দর্শকদের। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।